আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রসায়নের একটা কনসেপ্ট শিখতেছি ইনশাআল্লাহ। এটা হলো ষষ্ঠ অধ্যায়। রসায়নের কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। তো রসায়নের ষষ্ঠ অধ্যায় নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে মাথায় রাখবেন ষষ্ঠ অধ্যায়ের নাম কি? মূল। নাম কি? মূল। আমাদের দ্বিতীয় অধ্যায় করছি, তৃতীয় অধ্যায় করছি, চতুর্থ অধ্যায় করছি, মানে বেসিক্যালি যদি আমরা পড়ে থাকি বা পঞ্চম অধ্যায়, এগুলো হলো সম্পূর্ণ গুণ নিয়ে কথা বলছি। আয়দার পানি কখন বাষ্প হয়, ঠিক আছে, তারপর তাপমাত্রা নিয়ে কথা বলছে, তারপরে ধরেন ব্যাপন নিয়ে কথা বলছে, তারপরে বিভিন্ন পরমাণুগুলার বৈশিষ্ট্য কেমন হবে, পরমাণুগুলো কীভাবে থাকে, তারপরে পরমাণুগুলার মানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাদের ইলেকট্রন বিন্যাস করা, তারপর তাদের বন্ধন গঠন করা। তো এইসবগুলো সবগুলো ছিল কি? এগুলো সবগুলো ছিল যে গুণবাচক কথাবার্তা। তাদের কি নিয়ে কথাবার্তা ছিল? গুণবাচক কথাবার্তা ছিল। রসায়নের আমাদের রসায়ন মূলত দুইটা, একটা হলো জৈব রসায়ন, একটা হলো অজৈব রসায়ন। তো জৈব রসায়নের চ্যাপ্টার হলো আমাদের 11 চ্যাপ্টার, আর সবগুলো হলো অজৈব রসায়নের চ্যাপ্টার। 12 মধ্যে হলো প্রাত্যহিক জীবন রসায়ন, ওটা আলাপ আলোচনা বাদ। তো এর বাইরের অজৈব রসায়নগুলো আবারও দুই ধরনের, সেটা হলো গুণগত রসায়ন আর পরিমাণগত রসায়ন। কি বলছি? গুণগত রসায়ন আর কি পরিমাণগত রসায়ন। নর্মালি আমাদের এই ষষ্ঠ অধ্যায়টা পরিমাণগত রসায়ন, যেখানে শুধুমাত্র পরিমাণ নিয়ে আলোচনা করা হয়। এখানে আলোচনা করা এটা হয় না যে এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে যারা আলোচনা করা হয় সেখানে কতটুকু বিক্রিয়া করছে, এখানে কয়টা অণু আছে, কথা বোঝা যাচ্ছে? শুধুই পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, এটাকে স্টয়কিওমেট্রি বলে, ঠিক আছে? এখন রসায়নের যে স্টয়কিওমেট্রি বা পরিমাণগত রসায়নের যে শাখারা আছে, যেখানে রসায়নের গণনা হিসাব করা হয়, ঠিক আছে? তো এখানে যে কনসেপ্টটা আসে সেটা হলো মোল। সেটার নাম কি? মোল। তো এই যে মূল কথাটা আমি লিখলাম, তো মূল কথাটা বলার পরে আমাদের এখান থেকে কি কি জিনিস মাথায় রাখবেন? প্রথম দফে মাথায় রাখবেন যে আমরা যেহেতু মূল চ্যাপ্টারটা করা শুরু করতেছি, আমাদের আজকে থেকে প্রত্যেকটা জিনিস আমরা মূল নিয়ে চিন্তা করব। আমাদের বইয়ের সাথে আমাদের অঙ্ক মিলবে না, আনসার মিলবে। আমাদের স্যারের সাথে অঙ্ক মিলবে না, আনসার মিলবে। আমাদের ইউটিউবে ভিডিও দেখবো, অঙ্ক মিলবে না, আনসার মিলবে। কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় আমরা এখানে কি করব? আমরা এখানে এমন একভাবে অঙ্কগুলো করবো, সেগুলো রিমেম্বার, আমি আবার বলতেছি, এই চ্যাপ্টারটা টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট হবে আমার সাথে, সবার সাথে, ঠিক আছে? কিন্তু ইনশাল্লাহ কোনোভাবে খাতা কাটবে না, খাতা কাটা যাবে না। কেন এটা করতে হবে? কারণ বেসিক্যালি আমি মূল চ্যাপ্টারকে মূল দিয়ে অনুভব করতে হবে। আমি প্রত্যেকটা ব্যাপারটাকে মূল দিয়ে অনুভব করি, আর জিনিসটাকে মূল দিয়ে অনুভব করার ভিতরে গিয়া অঙ্কটার ভিতরে সহজ ব্যাপারটা চলে আসে, অঙ্কগুলোর ভিতরে সৌন্দর্য ব্যাপারটা চলে আসে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আজকে থেকে আমরা সবকিছু কিভাবে চিন্তা করব? মূল নিয়ে চিন্তা করব। আগে মূল জিনিসটা চিন্তা করেন। এখনো পর্যন্ত আমি আপনাদেরকে একটা কথাও বলি নাই মূল মানে কি। এখনো পর্যন্ত একটা কথাও বলি নাই মূল বলতে আসলে কি বোঝায়। এখন একটা কথাও বলি না মূল কথাটা আসছে কোত্থেকে, শুধু বলতেছি মূল। আমরা যা করবো মূলকে নিয়ে করবো, মূলই আমাদের সবকিছু। এই চ্যাপ্টারের জন্য আজকে থেকে আমাদের সবকিছু কি মূল। মূল ছাড়া অন্য কিছু ভাবা যাবে না, শুধু মূল মূল মূল। মূলটা মাথার ভিতরে কি গেঁথে ফেলেন। মূল আমারে বলছে এটা করতে, আমি আগে মূলে নিয়ে যাব, তারপর করবো। আমার বলছে এটা বের করতে, আমি আগে ওইটাকে দেখবো মূলে আছে কিনা, না থাকলে মূলে নিয়ে যাবো, তারপর করবো। অর্থাৎ প্রশ্ন দেখবো আর মূলের কথা ভাববো। মূল দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ইনশাল্লাহ চলে যাবো মূলের ভিতরে। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের মূল ব্যাপারটা কি? মূল। আমরা যে কোনোভাবে কোথায় যাব? মূলে যাব, ঠিক আছে? এখন তাহলে মূলটা কি আসেন। তো মূল সম্পর্কে বলা হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম যে আপনারা যেরকম বলেন যে চারটা হলে হালি বলেন না, চারটা মানে একালি বলেন কি না? চারটা হলে কি বলেন? একালি বলেন। এইটাও সংখ্যা, এইটাও সংখ্যা, সংখ্যা না তোরা? আপনারা কি বলেন? 12টা হলে কি বলেন? 1 ডজন বলেন, বলেন না? বলেন কি না? 12টা হলে 1 ডজন বলেন, বলেন তো? তো ঠিক তদ্রুপ আমাদের বলা হচ্ছে যে যদি কোথাও যদি আপনি এই উপস্থিতিটা পান 6.023 × 10⁻23, এই সংখ্যাটা যদি কোথাও দেখতে পান, কি বলছি? এই সংখ্যাটা যদি আমরা কোথাও দেখতে পান, সংখ্যাটা দেখলেই আমরা যে জিনিসটা মাথায় আনি সেটা হলো মোল। কোথাও যদি এই সংখ্যাটা থাকে সেটা হলো মোল, কোথাও যদি এই সংখ্যাটা থাকে সেটা হলো মোল। সেটা যদি অণুতে থাকে তাহলে 1 মোল অণু, সেটা যদি পরমাণুতে থাকে তাহলে 1 মোল পরমাণু, সেটা যদি আয়নে থাকে তাহলে 1 মোল আয়ন। আমার শুধু সংখ্যাটাই দরকার। এই সংখ্যাটা মানিয়ে, সংখ্যাটা মানি 1 মোল। সংখ্যাটা মানি কি মোল? 1 মোল। আমরা যা করব যেভাবে করব, ঠিক আছে, যা করতে হবে সব কিছুতে আমরা নিয়ে যাব মোলে। আমরা মোল দেখতে এটা হলো মাথায় আনতে, আর এটা নাম হলো অ্যাভোগাড্রো সংখ্যা। কি বলছি? অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো।
উনি মূলত এই সংখ্যাটা বাইর করছিলেন আল্লাহ দিচ্ছে। এটাকে দেখেন অ্যাভোগাড্রো নাম্বার। আমি এখানে বেশিরভাগ এইটা ব্যবহার করবো খুব বেশি, কেন? কারণ আমি মূল নিয়ে আমি খুব অবসেস, আমি মূল ছাড়া কিছু বুঝি না, কথাই শেষ। এটা হলো সোডিয়াম, এটা কি আর এটা হলো অ্যাভোগাড্রো নাম্বার, একটা বড় একটা ছোট। পরমাণু যখন প্রতিক্রিয়া হয় তখন পরবর্তী যদি বর্ণ আসে সেটাকে কিন্তু স্মল দ্বারা দেখানো হয়, ওটাকে বোঝা যাচ্ছে। আর যদি তার মানে এখান থেকে বুঝে নেন যে এটা কিন্তু সোডিয়াম না, এটা হলো অ্যাভোগাড্রো নাম্বার, বড় হাতের অ্যাভোগাড্রো, এত নামের কথা মতো দিয়ে বড় হাতের, ওটাকে বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এই চ্যাপ্টারটা হলো যত চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে কমপক্ষে 600-700 ম্যাথ না করলে, আবার বলছি 600-700 যদি ম্যাথ আপনি না করেন তাহলে আপনি কিছুই না। এই চ্যাপ্টারে যদি 600-700 আপনি ম্যাথ না করেন তাহলে আপনি কিছুই না। এই চ্যাপ্টারে পুরো দরবেশের মতো আচরণ করতে হবে। দরবেশ যে পোলা বাইনে অঙ্ক দেখে ক্যালকুলেটর নিয়ে বসবে, আপনি ওই অঙ্ক দেখে ক্যালকুলেটর না ধরে আপনি বলতে পারবেন অঙ্ক দেখে কী করতে যাচ্ছে। পোলা বাইনে পেজের উপর পেজ নষ্ট করে ফেলবে, আপনি জাস্ট ক্যালকুলেটর দিই 10 সেকেন্ড পর বলতে পারবেন অঙ্কটা আসলে কি হতে যাচ্ছে। ওরা অঙ্কটা করে করে দেখবে আর আপনি অঙ্কের প্রশ্ন দেখে অঙ্কটার মাথায় নিয়ে আসবেন, কথাই বোঝা যাচ্ছে? এরকম ইমাজিনেশন পাওয়ার সৃষ্টি করতে হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আর 11তম অধ্যায় রসায়নের, এই দুইটা চ্যাপ্টার আমার স্টুডেন্টরা হলো সবচেয়ে বেশি আল্লাহর মতে কি হয় এক্সপার্ট হয়। আবার এই দুইটা চ্যাপ্টার আমার স্টুডেন্টরা দরবেশের মতো আচরণ করে, বিশেষ করে আয়াতুল গেম। আবার এই চ্যাপ্টার দুইটা রসায়নের ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টদের পার্থক্য করে দেয়, কারণ চ্যাপ্টার দুটো সবার জন্য না। এই চ্যাপ্টার দুটোর জন্য পূর্বের কোনো জ্ঞান লাগে না, সুতরাং এই চ্যাপ্টারের মনোযোগ দিয়েও কিন্তু কোশ্চেন হতে পারে। আর এই দুটো চ্যাপ্টারের মূলত পুরো রসায়ন দখল করে আসছে, তাই বোঝা গেছে? আমাদের সৃজনশীলগুলো এই দুটো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা বলতেছি এই যে 6.023 × 10⁻23 যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা এটাকে বলতেছে যে এটা যদি কোনো অণুতে পাওয়া যায়, মানে এতগুলো যদি অণু পাওয়া যায় কোনো জায়গায় তাহলে ওটাকে 1 মোল বলবে। এতগুলো যদি পরমাণু পাওয়া যায় কোনো জায়গায় তাহলে সেটাকে 1 মোল পরমাণু বলবে। এতগুলা আয়ন যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সেটাকে 1 মোল আয়ন বলবে, কথা কি বোঝা যাচ্ছে? আর এটা সামনে যদি 2 লাগাই দিলে 2 মোল, 3 লাগাই দিলে 3 মোল, 4 লাগাই দিলে 4 মোল, কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার তো? তাহলে আসেন সবার প্রথমে মোলের যে ব্যাপারটা আসে সেটা হলো আমরা কেমনে ব্যাপারটা দেখি। এটা আসে প্রথমে একদম যদি আমরা যাই আমাদের ধাতু ও ধাতু নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের যেগুলো ধাতু, প্রথমে জনপ্রিয় ধাতুর ভিতরে সুশিক্ষা আছে কার? সেটা হলো সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। নর্মালি এটা না এর কারণে যে 5টা দিচ্ছি না, এই 5টা ধাতু তো মূলত রাজ করে নর্মাল ধাতু। এখন আসেন এটা হলো ধাতুর যে 5টা, আপনারা মাথায় রাখবেন যে ধাতু হলো পরমাণু হিসেবে থাকে। ধাতু কি হিসেবে থাকে? ধাতু কি হিসেবে থাকে? 3বার বলেন জোরে জোরে, ধাতু পরমাণু হিসেবে থাকে। ধাতু পরমাণু হিসেবে থাকে, ধাতু পরমাণু হিসেবে থাকে। তার মানে ধাতুর জন্য পারমাণবিক ভর, ধাতুর জন্য কোন ভর ইম্পর্টেন্ট? পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য আণবিক ভর। জোরে বলেন 5 বার, পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য আণবিক ভর, 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 পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য আণবিক ভর। কথা কি বোঝা যাচ্ছে? এখন ধাতু কি পরমাণু না অণু? তাহলে ধাতুর জন্য কোন ভর? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? এই যেখানে যে 5টা লিখছি না, এরা ধাতু, এরা পরমাণু হিসেবে থাকে, আর এগুলো হলো ধাতুর প্রতীক। বলে কি? তো
তো সোডিয়াম যেটা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11। সোডিয়াম পারমাণবিক সংখ্যা কি জানি? তার পারমাণবিক ভর হলো 23। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, তার পারমাণবিক ভর হলো 34। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19, তার পারমাণবিক ভর হলো 39। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, তার পারমাণবিক ভর হলো 40। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, তার পারমাণবিক ভর হলো 27। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? মুখস্থ রেখে দিতে হবে, মুখস্থ রেখে দিতে, কোনো ভুল করা যাবে না, কোনোভাবে কোনো ভুল করা যাবে না। ভুল করলে ভুলগুলো আমরা বানালাম মানে কিনে নিলে কোনো বেছে নাই। কথা কি বোঝা গেছে? অ্যালুমিনিয়াম আর এদের বাইরে দুইটা জনপ্রিয় অবস্থান্তর ধাতু আছে, অবস্থান্তর ধাতু, যারা এক এক সময় এক এক যোজন প্রদর্শন করে। কথা কি ক্লিয়ার? তো এই যে তারা কারা, একটা নাম হলো কপার, কপার দেব না, আগে আয়রন দেব, আয়রন। আরেকটা নাম হলো কপার, আয়রন আর কে? কপার। তাহলে কয়টা হলো? 7টা। এই 7টা ধাতুর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মাথায় গাঁথি এরকম, মাথায় গাঁথি, যে মাথাতে গাঁথা মানে ওই মাথার ইট দিবাই গা, তারপর গা, তারপর মাথায় গাঁথি। কথা বোঝা গেছে? এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মাথাতে সায়েন্সে দিতে হলে এটা মাথায় রাখতে হবে। এখন আমি তো মাত্র কমাই বলছি, 7টা বলছি এখানে ধাতুর ক্ষেত্রে, রাখতে দেবো সব। কেন? আমি আপনাদেরকে পারমাণবিক সংখ্যার ম্যাজিক শিখেছিলাম না? শিখেছিলাম না? প্রত্যেকটা দূরে দূরে শিখেছিলাম না? শিখেছিলাম। ওগুলো কাজে লাগা। পারমাণবিক সংখ্যা দেখবেন কিছু জায়গায় দ্বিগুণ হয়, পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা দ্বিগুণ হয়, কিছু জায়গায় দ্বিগুণের চাই বেশি হয়, কিছু জায়গায় দ্বিগুণের চাই একটু কম হবে। কথা বোঝা যাচ্ছে? কিছু জায়গায় আর একটু বেশি হবে। ব্যতিক্রমগুলো ব্যতিক্রম জায়গায় রাখেন। জনপ্রিয় যেগুলো জনপ্রিয়তার শীর্ষে আছে তাদেরকে বেশি বেশি কি করেন? মাথায় রাখেন। কিন্তু এখানে আমাদের অঙ্ক করে করে এগুলো মাথায় কেটে ফেলতে হবে। আপনি পারেন না মানে আপনি অঙ্ক করেন নাই। আমি প্রথম 1 সপ্তাহ আমি এই 4টা সম্বন্ধে কিছু বলবো না। অর্থাৎ আজকে 2 তারিখ, আগামী 9 তারিখ পর্যন্ত আমি এই চ্যাপ্টার নিয়ে কাউকে কোনো সিলি করবো না। করলেও ওটার জন্য মাফ করে দিবে। কিন্তু 9 তারিখের পর থেকে রীতিমতো মানে মাইর চলবো, মাইর। এরপর আর কোনো ক্ষমা নাই। কথা কি বোঝা যাচ্ছে? কারণ ওই সময় থেকে ইয়া হয়ে যেতে হবে। তো তাহলে এই যে আয়রন, আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। কত? 26। তার পারমাণবিক ভর হলো 56। 26, 56। কপার 29, আর এটা হলো 63.5। কি বলছি? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? কথা কি বোঝা গেছে? এবার আসেন, এগুলো হলো ধাতু। এই 7 স্টার ধাতুর 7 স্টার মাথায় দিতে হবে। অধাতু, অধাতু, অধাতু যারা, তাদের আমরা পর্যায়ক্রম থেকে তাদের প্রতিক্রিয়া, তাদের পরমাণুটা কিছু। অক্সিজেন অধাতু কাদের কিছু নিয়ে বিশেষ করে আমরা জানি হাইড্রোজেন অধাতু, আমরা জানি নাইট্রোজেন অধাতু, আমরা জানি অক্সিজেন অধাতু, আমরা জানি ক্লোরিন অধাতু, আমরা জানি ক্লোরিন অধাতু। জানি আমরা এদেরকে জানি এরা অধাতু, এরা অধাতু। এই যে এগুলার যে আমি দেখলাম এখানে দেখছি না, এগুলা সবগুলো প্রকৃতি দিকে এইভাবে থাকে না। এরা অধাতু। এখানে আমি এদেরকে পরমাণু সংখ্যাটাই দিলাম। কি দিলাম? পরমাণু প্রতিক্রিয়া দিলাম। তো ওদের বেসিক্যালি আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, ওর পারমাণবিক সংখ্যা 1, আবার ওর পারমাণবিক সংখ্যা 1, এই পারমাণবিক ভর 1। ওর পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর হলো 1। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 7, আর পারমাণবিক ভর হলো 14। অক্সিজেন পারমাণবিক সংখ্যা হলো 8, আর পারমাণবিক ভর হলো 16। ক্লোরিন পারমাণবিক সংখ্যা হলো 9, পারমাণবিক ভর হলো 19। ক্লোরিন পারমাণবিক সংখ্যা হলো 17, পারমাণবিক ভর হলো 35.5। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? এই যে কয়টা দিলাম এখানে, কয়টা লিখছি? কয়টা লিখছি? 5টা লিখছি। কয়টা লিখছি? 5টা লিখছি। কয়টা লিখছি এখানে? কারে কারে লিখছি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন। এগুলো পিওর অধাতু।
এরা প্রকৃতিতে এভাবে থাকে না। পর্যায় সারণীতে ওরা এভাবে থাকে, কিন্তু বাস্তবে ওরা এভাবে থাকে না। বাস্তবে কেমনে থাকে? বাস্তবে থাকে H2, বাস্তবে থাকে N2, O2, F2, Cl2। এরা দ্বিপরমাণবিক গ্যাস। কি বলে? দ্বিপরমাণবিক গ্যাস। ওরা যে দ্বিপরমাণু মানে কি, দুইটা পরমাণু ওরা একটা অণু গঠন করে। ওরা প্রকৃতিতে অণু হিসেবে থাকে। কি হিসেবে থাকে? অণু হিসেবে। এরা পরমাণু হিসেবে থাকে? এরা পরমাণু হিসেবে থাকে না, এরা অণু হিসেবে থাকে। প্রকৃতি এরা কি হিসেবে থাকে? প্রকৃতি এরা কি হিসেবে থাকে? অণু হিসেবে থাকে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? এই যে এরা প্রকৃতিতে যে অণু হিসেবে যে এরা থাকে, এরা যে প্রকৃতি অণু হিসেবে থাকে, তাহলে এদের জন্য কি পারমাণবিক বল কাজ করবে না আণবিক বল কাজ করবে? অণুর জন্য কি বল? রণের জন্য কি বল? প্রাণমণ্ডল। পরমাণুর জন্য পারমাণবিক বল, অণুর জন্য আণবিক বল। কথা এটা কতক্ষণ আগে 5 বার করে সবাইকে কি করছি? দর্শ করছি। দর্শ বলবো না, আরবিতে দর্শ করছি। আর এদের তার সাথে তর খাই গেছে করতে হবে। অণু করে যেরো কার। এখন এই যে হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন লিখলাম, অক্সিজেন লিখলাম, ফ্লোরিন লিখলাম, ক্লোরিন লিখলাম না? লিখলাম কিনা? এদের আণবিক বল কাজ করে। তাহলে এদের আণবিক বল কত? এত হলো 1 গুণ 2। পরমাণু সংখ্যা কত? 1 না? 2 না? তাহলে 1 গুণ 2 তার মানে কত? 2। নাইট্রোজেন কত হবে? 14 আছে 2 তার মানে কত? 28। অক্সিজেন কত? পারমাণবিক ভর হলো 16 কিন্তু ওরা 2টা তার মানে কত? আণবিক ভর কত? 32। ফ্লোরিন কত? পারমাণবিক সংখ্যা হলো পারমাণবিক ভর হলো 19 কিন্তু 2টা পরমাণু মিলে থাকে, তাহলে হলো কত? 38। ক্লোরিন কত? 35.5 হলো এটার কি আর পারমাণবিক ভর কিন্তু এটা দ্বিপরমাণু, 2টা পরমাণু নিয়ে থাকে, তাহলে এটা আণবিক ভর হলো কত? 71। তাহলে এই যে দিলাম এগুলো সবগুলো হলো আণবিক ভর। সবগুলো কি বল? এগুলো সবগুলো কি বল? আণবিক ভর। এগুলো মুখস্থ থাকতে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, একের কোনো কম্প্রোমাইজ নেই। এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের জন্য শুধুমাত্র 3টাকে আমরা 3টা মূলকে আমরা পরমাণু হিসেবেই ধরব এবং ওদের পারমাণবিক ভর ব্যবহার করব আলাদা করে। ওই 3টার একটাও কি না ধাতু না, তারা ধাতু ও ধাতু দুটার মধ্যে মাঝখানে আচরণ করে থাকে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে না? ওরা কারা? ওই 3 কালপ্রিট। ওদের নাম হলো সালফার, ওদের নাম হলো ফসফরাস, ওদের নাম হলো কার্বন, CSP। ওদের নাম কি? কার্বন, সালফার, ফসফরাস। ওরা ধাতু না কিন্তু এরা এইভাবে থাকবে। নরমালি কার্বন কিভাবে থাকে? কার্বন মতো থাকে। সালফার কিভাবে থাকে? সালফার SA এইভাবে। সে 8টা পরমাণু নিয়ে একটা অণু গঠন করে। ফসফরাস 5। তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা আমরা কাজ করব, কারণ সালফার এটা থাকে। SA হলে আণবিক বর্ণে কাজ করে, P5 হলে আণবিক বর্ণে কাজ করে। কিন্তু তারা এটা হলো অনুসংখ্যা। সালফার অনুসংখ্যা SA, ফসফরাসের অনুসংখ্যা P5। এটা ব্যতিক্রমে কারণ পরীক্ষা আসে MCQ তে এর মাথায় রাখতে। তবে এই চ্যাপ্টারের জন্য তারা এইভাবে CSP। এই কার্বনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 6, তার পারমাণবিক ভর কত? 12। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, তার পারমাণবিক ভর কত? 32। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? ভিডিও চলছে না? ক্লিয়ারলি আসতেছে সব কিছু? আচ্ছা, ফসফরাস কত? 15, পারমাণবিক ভর কত? 31। কত? 31। দেখে বোঝা গেছে? এই 3টা আলাদা, এই 3টা আলাদা। এরা একসাথে এরা এরকম ভাবে থাকে। এই চ্যাপ্টার ওরা এরকম ভাবে থাকে, এরা এরকম ভাবে থাকে, এরা এরকম ভাবে। কথা বোঝা গেছে? এখন এবার আসে এগুলো কেন লিখছি, এখানে যা যা দিচ্ছে না বলগুলো আসছে না, এদের পারমাণবিক ভর আসছে না উপরে, এদের পারমাণবিক ভর আছে না উপরে, যা পারমাণবিক ভর যত সে কি বলছি, যার পারমাণবিক ভর যত সেই 1 মোল। কার জন্য? পরমাণুর জন্য। সোডিয়াম পরমাণু হিসেবে থাকে, তাহলে তার পারমাণবিক ভর হলো তার 1 মোল। সেটা কত? 23 গ্রাম। 23 গ্রাম সোডিয়াম মানে হলো 1 মোল সোডিয়াম।
23 গ্রাম সোডিয়াম মানে হলো 6.023 ইনটু 10^23 সংখ্যক সোডিয়াম পরমাণু। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে কিনা? এখানে এখন একটু মাথা নাড়াচাড়া করবে। তুই বলতেছিস ভাই এটা তো সোডিয়ামের একটা পরমাণু 23 গ্রাম, আসলে ব্যাপারটা তা না, এটা মূলত 1 মোল সোডিয়াম। যদি আমরা এটাকে একটা পরমাণু হিসেবে বলি, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড দুটো পরমাণু, কিন্তু এই চ্যাপ্টারের জন্য এভাবে হিসাব করবো 23 গ্রাম সোডিয়াম মানে হলো 1 মোল সোডিয়াম পরমাণু। 1 মোল সোডিয়াম পরমাণু অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম পরমাণু। অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 ইনটু 10^23 সংখ্যক সোডিয়াম পরমাণু। কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? হ্যাঁ চাইলে বোঝা যাবে, তখন আপনি হ্যাঁ চাইলে হয়ে যেতে আর আগে থেকে না করিয়ে হ্যাঁ চাইলে হ্যাঁ যাবে, হ্যাঁ শুনতে যাবে, পেঁচানো যাবে না, অন্য চিন্তা করা যাবে না, যা বলছি তা বলছি। 23 গ্রাম সোডিয়াম, এতে কিয়া 23 গ্রাম সোডিয়াম মানে কি সোডিয়াম পারমাণবিক ভর হলো 23 গ্রাম। তাহলে 23 গ্রাম দেখলে মনে হতো এটা 1 মোল সোডিয়াম। 1 মোল সোডিয়াম মানে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম পরমাণু মানে 6.023 সংখ্যক। 19 গ্রাম এই 39 গ্রাম পটাশিয়াম দেখছি মানে 1 মোল পটাশিয়াম পরমাণু। 1 মোল পটাশিয়াম পরমাণু মানে 6.023 সংখ্যক পটাশিয়াম পরমাণু। 27 দেখছি মানে 27 গ্রাম মানে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর মানে 1 মোল অ্যালুমিনিয়াম মানে 6.023 ইনটু 10^23 সংখ্যক অ্যালুমিনিয়াম পরমাণু। অ্যাভোগাড্রো সংখ্যক অ্যালুমিনিয়াম পরমাণু। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? কথা বোঝা যাচ্ছে না? এতের ব্যাপারে এগুলো বলবো না, এতের ব্যাপারে এগুলা বলবো না, এগুলা করার সময় লাগবে, কিন্তু এগুলো বলবো না, এগুলা এগুলো বলবো কোনগুলা? এগুলা এগুলা কি বলছে? হাইড্রোজেন H2 লিখছে না? এখন এটা কেমনে আসবে মাথায় রাখবেন, এই যেগুলো যেগুলো লেখা আছে এগুলা কিন্তু H2 পরীক্ষা লিখবে না, N2 পরীক্ষা লিখবে না, O2 পরীক্ষা লিখবে না, বাংলায় লিখবে হাইড্রোজেন, বাংলায় লিখবে নাইট্রোজেন, বাংলায় লিখবে অক্সিজেন। আমরা তো সুপার ট্যালেন্ট, না ট্যালেন্টে আর এখন জানি আমরা তখন এই যেভাবে লিখবেন, কারণ ফ্লোরিন মানে তো এক, নাইট্রোজেন মানে তো এক, অক্সিজেন মানে তো ও। আমরা বলছি এটা প্রকৃতিতে পাওয়া যায়। নাইট্রোজেন আমরা চারপাশে আছে, নাইট্রোজেন আমাদের চারপাশে আছে, অক্সিজেন গ্রহণ করতেছে, অক্সিজেন বাইরে, O2 বাইরে, অক্সিজেন ঢুকে না, এটা আমরা যে ঢুকাই এটা কি O2 নিচে, এটা কি O2 কত নড়ে? 32 গ্রাম নড়ে। কথা বোঝা যাচ্ছে? 32 গ্রাম নিচ্ছি না মানে আমরা অক্সিজেন নিচ্ছি, যে এই অক্সিজেনটা হলো O2, কোনো কথা নেই এখানে, কোনো নয়েজ নেই, O2 মানে 32 গ্রাম। তাই বোঝা যাচ্ছে? আমি ছাড়তেছি কার্বন ডাইঅক্সাইড, কিয়া কার্বন ডাইঅক্সাইড, কোনো কম্প্রোমাইজ নেই, এটা কার্বন ডাইঅক্সাইড। কথা কি বোঝা যাচ্ছে? কেউ পিছন দিয়ে ছেড়ে দিছে, কোনো কথা নেই, অ্যামোনিয়া। কথা কি বোঝা যাচ্ছে? NH3, কোনো কথা নেই, সেটা অ্যামোনিয়া। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এখন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার কথা পরে, আগে সোডো বাইরে ক্লিয়ার করি, ঠিক আছে? এই যে হাইড্রোজেন যেটা আছে ও H2 হিসেবে থাকে, তাইলে যখন 1 মোল হাইড্রোজেন বলবে, 1 মোল হাইড্রোজেন বলবে, তখন মনে করবে সেটা H2 সম্বন্ধে বলতেছে, সেটা 2 গ্রাম হাইড্রোজেনের কথা বলছে, তাইলে এটা যে পরমাণু বলা যাবে না, কি বলতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যক। 2 গ্রাম হাইড্রোজেন মানে 6.023 10^23 সংখ্যক হাইড্রোজেন অণুর কথা বলা হচ্ছে। 2 গ্রাম হাইড্রোজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণুর কথা বলা হচ্ছে। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? 2 নাইট্রোজেন বাংলায় লিখছে, তুই মাথায় আনবি নাইট্রোজেন বাংলায় বলে লিখছে মানে কি N2 কথা বলতেছে, 28 গ্রাম নাইট্রোজেনের কথা বলতেছে। কি ক্লিয়ার? 28 গ্রাম নাইট্রোজেনের কথা বলতেছে, 1 মোল নাইট্রোজেন অণুর কথা বলতেছে, অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণুর কথা বলতেছে, 6.023 10^23 সংখ্যক নাইট্রোজেন। কথা কি বোঝা যাচ্ছে? 71 গ্রাম ক্লোরিন, ক্লোরিন বাংলায় লিখছে ক্লোরিন, তুই মাথায় নিয়ে ক্লোরিন অণুর কথা বলতেছে, বাংলায় লিখে দিবে না অণু, Cl2 লিখে দিবে না, ক্লোরিন দেখার সাথে সাথে মাথায় Cl2 আসতে,
কারণ সেইভাবেই থাকে। কথাকে বোঝা গেছে? সেইভাবেই থাকে। সিএল 71, তাহলে 71 গ্রাম ক্লোরিন মানে 1 মোল ক্লোরিন। অণু না পরমাণু? অণু। অণু দেখিয়া অণু পাশের গুলো অণু মিশ্রিত করতে পরমাণু চিন্তা করতে হবে। তাইলে 6.023 সংখ্যক কি অণু এবং গ্যাড্রো সংখ্যক অণু 71 গ্রাম। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাইলে পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য। এবার একটু ছোট্ট একটা কি আছে, টুইস্ট আছে। টুইস্টটা কি? এই যে আমরা বলো না অক্সিজেন 32 গ্রাম বলছে, আপনারা এখন প্রশ্নটা বললে এরকম যে এক মোল অক্সিজেনের কয়টা পরমাণু থাকে? ঘটনা বলে দিচ্ছি ওই জায়গায়। 1 মোল অক্সিজেন মানে কি 32 গ্রাম অক্সিজেন। 1 মোল অক্সিজেন মানে কি 6.023 × 1023 সংখ্যক অক্সিজেন অণু। 1 মোল অক্সিজেন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু। বুঝা গেছে? কিন্তু আপনারা বলতেছে যে কয়টা পরমাণু থাকে। এখন অক্সিজেন সাধারণত কয়টা পরমাণু থাকে? একটা অক্সিজেনে কয়টা পরমাণু থাকে? 2টা। কারণ O2 না, 2টা অক্সিজেন মিলে না একটা অণু গঠিত হয়। 2টা অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু গঠিত হয়। তার মানে যদি বলে যে 1 মোল অক্সিজেন পরমাণুতে 1 মোল অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? 32 গ্রাম অক্সিজেনে কয়টা পরমাণু থাকে? 6.023 সংখ্যক অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? তাহলে 2 গুণ 6.023 × 1023 বলতে হবে। কথা কি বোঝা গেছে? পরমাণু বললে পরমাণু দুইটা না, দুইটা তো, তাহলে 2 গুণ ওই সংখ্যাটা চিন্তা করতে হবে। বোঝা গেছে? পরমাণু বলে এটা। এখন এটা শুধু অক্সিজেনের জন্য না, হাইড্রোজেনের জন্য দুইটা চিন্তা করতে হবে, নাইট্রোজেনের জন্য দুইটা চিন্তা করতে হবে, অক্সিজেনের জন্য দুইটা চিন্তা করতে হবে। কখন? পরমাণুর ক্ষেত্রে। কখন? পরমাণুর ক্ষেত্রে। আমরা বলতেছে এক মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? প্রশ্ন করছে কি 1 মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? প্রশ্ন কি করছে? অক্সিজেনের পরমাণুর সংখ্যা। আমি একটু সূত্র দেবো। আমার এই চ্যাপ্টারটা কিন্তু কোনোভাবে আমার ইয়া করার কথা ইচ্ছা ছিল না। এরকম কি বলে ভিডিও করার কথা ইচ্ছা ছিল না, এটা আল্লাহর ইচ্ছায়। আমি অবশ্যই মনে করি এই চ্যাপ্টারটা আল্লাহর মধ্যে দেশের ভিতর খুব ভালো পড়ার ভিতরে আমি একজন, আমি এটা মনে করি আল্লাহর মধ্যে। এটা আমার এই কারণে ভিডিও করার ইচ্ছা ছিল না, শুধুমাত্র রাজি আসে না যে কারণে। তাছাড়া আবার চিন্তা করলাম যে রাফা তোরা বেগুন আসলে মতো আবু কইলাম না, খালি কে কথা বললাম না, তোরা বেগুন ওরা ঠিকই গরুকে যাইতে লাগে নিজের গরু বাবুস, তখন সব খাই এটা করছে যে রোগ টাকা। এখন দেখ এই যে দেখ 1 মোল অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তো 1 মোল অক্সিজেন দেখে কি মাথায় আসে? 1 মোল অক্সিজেন দেখে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা মাথা চলে আসছে, ঠিক না? 1 মোল অক্সিজেন শুনে কিন্তু 32 গ্রামের কথা মাথা চলে আসছে, ঠিক না? 1 মোল অক্সিজেন শুনে কিন্তু এই সংখ্যাটা মাথা চলে আসছে, আসছে না? কারণ অক্সিজেন তো অণু, অক্সিজেন আর কিছু কক না কক, অক্সিজেন অণু। অক্সিজেন কথাটা শুনলে আমরা অণু কথাই বুঝি। কেউ করে অক্সি আমরা মনে করি অক্সিজেন অণু। কথা কি ক্লিয়ার? জিনিসটাকে এইভাবে প্র্যাকটিক্যালি ধারণ করতে হবে। কথা বোঝা গেছে? তাইলে এই যে অক্সিজেন যে আমার বলতেছে, অক্সিজেন বলার সাথে সাথে আমি 1 মোল শুনছি, 1 মোল অক্সিজেন, সাথে সাথে আমি মাথায় রাখতেছি 32 গ্রাম অক্সিজেন, আমি সাথে মাথায় রাখছি অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন, আমি মাথায় রাখছি 6.023 সংখ্যক অক্সিজেন। কিন্তু পরবর্তীতে একটা কথা বলছে, সেটা হলো ওই অক্সিজেনের ভিতরে পরমাণুর সংখ্যা জানতে চাইছে। কি জানতে চাইছে? পরমাণুর সংখ্যা। এখন পরমাণু আমি জানি অক্সিজেন তো 2টা পরমাণু নিয়ে গঠিত। কয়টা পরমাণু? 2টা পরমাণু। তাহলে আমি চিন্তা করবো কি জানি, তাহলে পরমাণু সংখ্যা হবে 2 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা, 2 গুণ 6.023। তাহলে 2টা 6 এর সাথে গুণ কত হয়ে যাবে? হয়তো 1.23 সামথিং হয়ে যাবে, তাহলে 24 হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এই কথাটা হাইড্রোজেন লেখা থাকে হাইড্রোজেনের জন্য প্রযোজ্য, নাইট্রোজেনের জন্য প্রযোজ্য, ক্লোরিনের জন্য প্রযোজ্য, ক্লোরিনের জন্য প্রযোজ্য, কারণ তারা সবাই দ্বিবর্ণ। জি। কথা কি ক্লিয়ার? কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম ভাবে, নর্মাল চোখে ধরেন সালফারকে নিয়ে গেছে, নর্মালি সালফার
আমরা তো জানি সালফার, একটা সালফার অণুতে 8টা পরমাণু থাকে। কয়টা পরমাণু থাকে? 8টা। অ্যাসিডটা সালফারের সংকেত, অ্যাসিড মানে কি 8টা সালফার পরমাণু নিয়ে একটা সালফার অণু গঠিত হয়। তাহলে তখন এটার জন্য কত গুণ হবে? 8। কত গুণ হবে? 8। ফসফরাসের জন্য কত গুণ হবে? 5, কারণ ফসফরাস P5 না? 5টা ফসফরাস পরমাণু নিয়ে একটা ফসফরাস গুণ করতে হবে। তাহলে কি ক্লিয়ার? সাধারণত এটা আসবে না, সালফার আর ফসফরাসের এগুলো আসে না, কিন্তু আমি বলতেছি যে এই ব্যাপারটা মাথায় রাখবেন। 1 মোল অক্সিজেন বললে তো জাস্ট অ্যাভোগাড্রোর সংখ্যা 32 গ্রাম, কিন্তু অক্সিজেনের পরে পরমাণু কথাটা বলছে, তখন কিন্তু কথা কি ক্লিয়ার? আজকের কথাগুলো বোঝা গেছে? বাসার যায় ক্লাসিরা আবার 7, প্রয়োজনে আরও 2 বার 7, প্রয়োজনে ক্লাস এটা কালকে আমি ক্লাস এটা নিব না, এটা আবার দেখবেন। কথা কি বোঝা গেছে? আমি এটা আস্তে আস্তে নেব, আর সামনের পরীক্ষাতে রেজাল্ট যেতে 15 মাস করতে নিলেও আমার এটা চিন্তা নেই, কিন্তু যেটা যাচ্ছে এটা যাতে কমপ্লিট আমরা মাস্টারের মতো পারবো। কথা কি বোঝা গেছে? কথা বোঝা যাচ্ছে না? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 22 সাল 23 সাল ভালো করে করলে পরীক্ষাতে এর বাইরে একটা কিছু আসবে না, একটা কিছুই না। কথা বোঝা যাচ্ছে? এই দুইটা দিয়ে পাস উঠে যাবে, এই দুইটা দিয়ে উঠে যাবে পাস, আল্লাহর মত ইনশাআল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা ক্লিয়ার তো? অফ।